সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তানে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনা ভেঙে গেছে, এই ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রশ্ন উঠেছে, তাহলে কি আবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে? হরমুজ প্রণালীর ভাগ্যে কি হবে? এবং তাহলে কি পুরো মধ্যপ্রাচ্য আবার যুদ্ধের কবলে পড়তে যাচ্ছে? পাকিস্তান যে সৌদি আরবে বিমান পাঠিয়েছে, এই বিমান পাঠানোর আসলে লক্ষ্যটা কি? তাহলে কি মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আমেরিকার নতুন কোনো কৌশল বাস্তবায়নের চেষ্টা হচ্ছে, নাকি ইরান, রাশিয়া, চীন যে বলয় গড়ে উঠেছে এই বলয়ের কোনো প্রভাব বিস্তার করার মাধ্যম হিসেবে পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে? এই সমস্ত নিয়ে নানান প্রশ্ন আছে। এই বিষয়গুলো নিয়েই মূলত এখনকার আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল যে আলোচনা বসেছিল ইরান এবং আমেরিকার মধ্যে, সেই আলোচনা গভীর রাতে ভেঙে যায়। দীর্ঘ আলোচনা হয়েছে। প্রথমে 2 ঘন্টার আলোচনা হয়েছিল, ইনডাইরেক্ট আলোচনা, অর্থাৎ পাকিস্তানের মাধ্যমে আলোচনা করে। পরবর্তীতে সেই আলোচনা টেকনিক্যাল পর্যায়ে চলে যায়, এক্সপার্ট লেভেলে আলোচনা হয়। এই আলোচনায়, অর্থাৎ এক্সপার্ট লেভেলের আলোচনায়, আমি গতকালকে রাতের ভিডিওতে বলেছিলাম যে সেখানে পরমাণু বিশেষজ্ঞ, তারপরে ফাইন্যান্স বিশেষজ্ঞ, যেমন ইরানি ইরানি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তারপরে সামরিক বিশেষজ্ঞ, এই পর্যায়ে লোকজন নিয়ে আলোচনা বসে। কারণ একটা টেকনিক্যাল বিষয়ে ওই বিশেষজ্ঞ, যে ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রের বিশেষজ্ঞ নিয়ে আলোচনা বসেছিল। এবং এই আলোচনা ছিল 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর সর্বোচ্চ লেভেলে এটাই প্রথম কোনো আলোচনা। আপনারা সবাই জানেন যে ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাকের কলিবাফ, জাতীয় সংসদের স্পিকার। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। স্পিকারের অবস্থান হচ্ছে সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট, তারপরে স্পিকার, এরকম একটা অবস্থান। তো সেই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এটা ইরানের পক্ষ থেকে। আবার ওপাশে ভাইস প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরেই তো ভাইস প্রেসিডেন্টের অবস্থান, তিনি এসেছেন এই আলোচনায়। সেক্ষেত্রে আলোচনা ছিল খুবই গুরুগম্ভীর এবং উচ্চ পর্যায়ের। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি। আমেরিকা বলেছে যে ইরানের অনড় অবস্থানের কারণে, বিশেষ করে হরমুজ প্রণালীতে ছাড় দিতে চায়নি, পরমাণু কর্মসূচিতে ছাড় দিতে চায়নি, মানে একেবারে জিরো করতে চেয়েছে, বা তার হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলো নিয়ে নিতে চেয়েছে, সেগুলো করতে চায়নি। ফলে ইরান রাজি হয়নি। আবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তারা যে নিষেধাজ্ঞা দিতে চায়, যে লিমিটেশন আনতে চায়, এগুলো তো ইরান মানার কোনো কারণ নেই। হরমুজ প্রণালী আগের মতো থাকবে, ইরানের কোনো অধিকার থাকবে না, এই সমস্ত বিষয়ে আমেরিকার দাবি ছিল। কিন্তু ইরান এই বিষয়গুলো মানেনি বা মানতে চায়নি। ইরানের বক্তব্য ছিল যে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন, দশক ধরে ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে এসেছে, এই নিষেধাজ্ঞা অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। এই অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরে ইরানের যত সম্পদ বিদেশে আটকে আছে সে সমস্ত সম্পদকে এখনই রিলিজ করতে হবে। এই রিলিজ করার ব্যাপারে আমেরিকা 2 রকমের কথা বলেছে। একবার বলেছে যে হ্যাঁ মেনে নিলাম, অথচ মার্কিন কর্মকর্তারা অনেকেই বলেছেন যে না, এই বিষয়ে তাদের কোনো সম্মতি নেই। তার মানে এখানে মূলত দ্বিচারী, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে। একবার বলেছে হ্যাঁ, আবার ওপাশে বলছে না। এরপরে হরমুজ প্রণালীর ব্যাপারে, হরমুজ প্রণালী যেহেতু ইরানের এবং ওমানের তাদের নিজস্ব পানি সীমা, এটা আন্তর্জাতিক জলসীমা না, সেক্ষেত্রে এইটা তারা কন্ট্রোল করবে, এটা স্বাভাবিক। এত বছর এত যুগ করেনি, সেটা তাদের উদারতা, তারা খেয়াল করেনি বা তারা করতে চায়নি। ঠিক আছে, চলুক, সবাই মিলে যাক, এদিক দিয়ে অসুবিধা কি? কিন্তু এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বা পারস্য উপসাগরকে কেন্দ্র করে, যখন এই পারস্য উপসাগরকে, হরমুজ প্রণালীকে ইরানকে হত্যার জন্য ব্যবহার করা হচ্ছে, ইরানের লোকজনকে হত্যার জন্য ব্যবহার করা হচ্ছে, ইরানের উপর হামলার জন্য ব্যবহার করা হচ্ছে, তখন তো ইরান তার নিজস্ব জলসীমা, তার নিজস্ব পানি সীমা সে তো নিয়ন্ত্রণ করবে, এটা স্বাভাবিক। বিশ্বের আরও বহু দেশের এরকম ছোটোখাটো যে সমস্ত প্রণালী রয়েছে, কেউ না কেউ নিয়ন্ত্রণ করে।
ইরানেরটা কেন ইরান করবে না বা ওমান করবে না? এটা তো যৌক্তিক প্রশ্ন, এইটা মানবে না আমেরিকা। তার মানে আমেরিকা তো আসলে কূটনীতির মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে পারে না, তাদের সেই দক্ষতা যোগ্যতা নেই। তারা বেসিক্যালি সামরিক শক্তির বলে সবকিছু করতে চায়, কিন্তু এখন গুরুর হাতে ধরা পড়েছে। এখন ইরানের কাছে এসে যখনই সামরিক দিক দিয়ে সবকিছু করতে যাচ্ছে, অমনি ইরান দিচ্ছে চাবি আটকে, চাবি দিয়ে মোড়া দিচ্ছে এবং আটকে যাচ্ছে, তালা লেগে যাচ্ছে। বাস, কিছু করার নেই। এখন হয় যুদ্ধ করে এটা মুক্ত করতে হবে, আর না হলে কূটনীতি। কূটনীতি ব্যর্থ হয়েছে, তাহলে যুদ্ধ করতে আসলে তো একই ব্যবস্থা হবে। কি করবে আমেরিকা? ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যে মহিরু আকার ধারণ করেছিল এতদিন, সেই মিথ তো ভেঙে গেছে। ইরান দেখেছে যে এই আমেরিকা এবং ইসরায়েলকে যেভাবে বিশাল আকারে, বিশাল দৈত্য আকারে সামনে তুলে ধরা তো আসলে বাস্তবতা তো তা না। দেখেছেন না, পাইলট উদ্ধারের নামে ইস্পাহানে প্রকৃতপক্ষে ইউরেনিয়াম উদ্ধার করতে গিয়ে সেখানে কিভাবে নাজেহাল হয়েছে, কতটা 12টা বিমান, হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস হয়েছে। গতকালকে ইরানের সেই কর্মকর্তা আমাকে জানালেন যে 12টা, এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনা নিহত আহত হয়েছে এবং অনেকেই ইরানের হাতে আটক আছে। যাই হোক, তো এই পরিস্থিতিতে ইরানের আসলে ছাড় দেওয়ার তো খুব একটা কিছু ছিল না। ইরান তো যৌক্তিক পজিশনে, তার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, এটা যৌক্তিক কথা। কারণ সে একটা স্বাধীন দেশ, তার উপরে হুটহাট করে কেন নিষেধাজ্ঞা দেবে আমেরিকা? আবার যে তার সম্পদ বিদেশে আটকে রেখেছে, সেই সম্পদ তো সে ফেরত চাবে, এটা তো যৌক্তিক কথা। সব দেশ যদি পরমাণু কর্মসূচি পালন করতে পারে বা পরিচালনা করতে পারে, তো ইরান পারবে না কেন? ইরান তো নিজেই এনপিটিতে সই করা একটা দেশ। তারপরে হরমুজ বললে তার নিজস্ব জলসীমা, সে নিয়ন্ত্রণ করবে নাকি আমেরিকাকে নিয়ন্ত্রণ করতে হবে? এগুলো সব যৌক্তিক। এই যৌক্তিক কথাগুলো যদি আমেরিকা মেনে না নেয়, তাহলে ইরানে কি করার আছে? অন দ্য আদার হ্যান্ড, আমেরিকা যা বলছে সেগুলো তো খুব যৌক্তিক, বলেন আপনারাই বলেন। আমেরিকা চাইছে কি? যে ইরান পরমাণু কর্মসূচি পালন করতে পারবে না। ইরান তার হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলো রাখতে পারবে না। ইরানের উপর থেকে এখনই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, বা শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে দেবে, বা তার সম্পদ এখনই ছেড়ে দেবে না। তারপরে ইরান হরমুজ প্রণালী, তার নিজের হরমুজ প্রণালী সে কন্ট্রোল করতে পারবে না, আমেরিকা কন্ট্রোল করবে। এরপরে সারা বিশ্বে আমেরিকার 800টি ঘাঁটি আছে, 120টা দেশে 800 ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি। বিভিন্ন দেশে দেশে বিভিন্ন রকমের গ্রুপ তৈরি করে, বিভিন্ন জায়গায় কাওয়াস কনফ্লিক্ট তৈরি করে, গ্যাঞ্জাম তৈরি করে। অথচ এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী লড়াইয়ের জন্য কিছু প্রতিরোধকামী সংগঠন আছে, যাদেরকে ইরান পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেভাবে সমর্থন দেয়, তাদেরকে সমর্থন দিতে পারবে না কেন? আমেরিকা যদি সবকিছু পারে, তো ইরান পারবে না কেন? আমেরিকার হাতে পরমাণু অস্ত্র আছে, ইরানের হাতে পরমাণু কর্মসূচি থাকতে পারবে না। এটা কেমন কথা? এই যে অন্যায় এবং অবিবেচনা প্রসূত কথাবার্তা, এই কথাবার্তাগুলো ইরান মানতে চায়নি, যার কারণে আমেরিকা বলছে ইরানের অনড় অবস্থানের কারণে এই আলোচনা ভেঙে গেল। ইরানের অনড় অবস্থান কি? আপনি চিরদিন ইরানকে ব্যবহার করবেন, ইরান ব্যবহৃত হবে, এটা কি হয়? হয় না। তো এই পর্যায়ে আশঙ্কা থেকে যাচ্ছে যে তাহলে যুদ্ধ হবে কিনা। হ্যাঁ, যুদ্ধের একটা আশঙ্কা তো আছেই। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বা আমাদেরকে মনে রাখতে হবে যে ইসরায়েল কিন্তু যুদ্ধ বন্ধ করেনি, সে লেবাননের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার হুমকি দিচ্ছেন। এবং গতকালকে হরমুজ প্রণালী মুক্ত করতে গিয়েছিল, ইরানের জাহাজ পাঠিয়েছিল। ইরান বলছে এইদিকে এক পা আসলে একদম খবর আছে, ধ্বংস করে দেবো জাহাজ। কেমন? চুক্তির আগেই সে কিন্তু জোর খাটানোর চেষ্টা করেছে। তার মানে যুদ্ধের একটা আশঙ্কা আছে। আবার এটাও ঠিক যে যুদ্ধ নাও হতে পারে। কেন বলছি? আমি গতকালকেই বলেছিলাম, আমেরিকায় এই আলোচনাটাকে আসলে একটা ঢাল হিসেবে ব্যবহার করেছে। সামনে ঢাল রাখে মানে কি? যাতে আড়াল রাখা যায় নিজেকে, নিজেকে আড়াল করে এই আলোচনার আড়ালে সে এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চেয়েছে। এই যুদ্ধ করলে আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই, একটা $10,000 বা $20,000 ড্রোন ধ্বংস করতে $1 কোটি একটা ক্ষেপণাস্ত্র মারতে হচ্ছে। কতক্ষণ মারবে? ইরান তো শুধু ক্ষেপণাস্ত্র মেরেছে, এই ড্রোন মেরেছে বেশি।
যে ড্রোন ধ্বংস করতে তোমাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস হোক, ওদের ইন্টারসেপ্টার ধ্বংস হোক, ইসরায়েল এবং আমেরিকার। আর যদি সে ড্রোন ধ্বংস না করতে, ড্রোন তো যে গিয়ে ধ্বংস করে দিচ্ছে, তার ঘাঁটি বা সেনাদের উপর হামলা চালাচ্ছে বা বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাচ্ছে। ধ্বংস করলেও বিপদ, ড্রোন ধ্বংস করলেও বিপদ, না করলেও বিপদ। ড্রোন ধ্বংস করলে কোটি টাকার ক্ষেপণাস্ত্র খরচ হচ্ছে, আর ধ্বংস না করলে জীবনহানি হবে, সম্পদের ক্ষয়ক্ষতি হবে, ঘাঁটিতে হামলা হবে, বিপর্যয়। কোন দিকে যাবে? এমন এক ফাঁদ পেতেছে ইরান এই ড্রোন বানিয়ে। এই ড্রোন মোকাবেলা করা এখন আমেরিকা ইসরায়েলের জন্য খুব বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কয়টা ধ্বংস করবে। এখনো ইরানের শক্তির কিছুই দেখেনি। ইরানের পক্ষ থেকে ঘোষণাটা এরকম যে আমেরিকা যদি যুদ্ধ করতে চায়, ইসরায়েল যুদ্ধ করতে চায়, ইরান তো মোকাবেলা করবেই, কিন্তু তারা এখনো অনেক প্রযুক্তিতে, নতুন প্রযুক্তিতে হাত দেয়নি। এমন কিছু প্রযুক্তি আছে যা ব্যবহার পৃথিবীর মানুষ কেউ দেখেইনি। পরমাণু কর্মসূচি লাগবে না, পরমাণু বোমা লাগবে না। ইরান যে বলে যে পরমাণু বোমা লাগবে না, কেন বলে সেটা তো আমি কম বেশি কালকে বুঝলাম। কেন বলে সেটা আমি কম বেশি গতকাল একজন ইরানি কর্মকর্তার সাথে আলাপ করে বুঝলাম। যাই হোক, আমি এটা নিয়ে পরে আর একটা আলোচনা করব। যুদ্ধের একটা আশঙ্কা আছে, তেমনি যুদ্ধ না হওয়ারও আশঙ্কা আছে। আমেরিকা এই যুদ্ধ থেকে পালাতে চায়, পালানোর পথ খুঁজে পাচ্ছিল না। আমি গতকালকে বলেছি, যুদ্ধ চলাকালীন অবস্থায় যদি আমেরিকা চলে যায় যুদ্ধ থেকে, তাহলে সবাই বলবে যে যুদ্ধ থেকে পালিয়েছে, এবং ইরান পেছন থেকে মার দেওয়া শুরু করবে। সেই জন্য তারা যুদ্ধ থেকে একদম সরাসরি না পালিয়ে এই যুদ্ধ বিরতির একটা নাটক সাজিয়ে, এই আলোচনা সফল হলো না, ইরান অন্য অবস্থান নিয়েছে, আমাদের কথা শুনছে না, আলোচনা হলো না, ভেঙে গেল, কিন্তু আস্তে আস্তে চলে গেল, যুদ্ধ বার করলো না, আলোচনাও করলো না, যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকলো। এটা হতে পারে, আমি গতকালকে বলেছি। আবার যুদ্ধ হতেও পারে, আমেরিকার মতিগতি কিছুই তো বলা যায় না। তবে যাই করুক, তার জন্য ইরান প্রস্তুত আছে। আর একটা বিষয় বলি, এই যে পাকিস্তান যে বিমান পাঠালো, এখানে কালকে রাতের ভিডিওতে আমি বলেছি, আরেকটু বলি। এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, তো কালকে তাৎক্ষণিকভাবে সব তো আর বলা যায়নি। একটা বড় অ্যাঙ্গেল হচ্ছে যে এই যে পাকিস্তান সৌদি আরবে F-16 জঙ্গি বিমান পাঠিয়েছে, এই সমস্ত বিমান, এই হারকুলেস বিমান, এই 136, এই সমস্ত বিমান, F-16 তো পরে কথা, F-35 তো ধ্বংস করে দিল ইরান। তাহলে F-16 দিয়ে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আসলে কি হবে? ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা আলোচনা এসেছে যে পাকিস্তান হয়তো সৌদি আরবে এই বিমান পাঠিয়ে, ওই যে সেই তার চুক্তি, ওই চুক্তি অনুযায়ী বিমান পাঠিয়ে একটা অবস্থান গ্রহণ করলো। অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তান এই আলোচনার ভেতর দিয়ে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে গেছে। আবার সৌদি আরবে সে এই মুহূর্তে সেনা বা বিমান পাঠিয়ে একটা অবস্থান দিচ্ছে, জানা দিচ্ছে সে একটা শক্তি। এট দ্য সেম টাইম মনে রাখতে হবে, পাকিস্তান কিন্তু চীনের সমর্থন পুষ্ট। চীন যা বলবে তার বাইরে পাকিস্তান যাবে না। আমেরিকা তার বন্ধু মিত্র, ঠিক আছে, কিন্তু চীন আসল মিত্র পাকিস্তানের। সেক্ষেত্রে এই চীন, ইরান এবং রাশিয়া তারা কিন্তু এক বলয়ে। তার মানে সৌদি আরবে পাকিস্তানকে পাঠিয়ে চীন মূলত মধ্যপ্রাচ্যে নিজের প্রভাবটা ধরে রাখলো পাকিস্তানের মাধ্যমে। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে এখান থেকে কিন্তু আমেরিকার বিদায়ের প্রশ্ন এসে যাচ্ছে। তার মানে আমেরিকা এতদিন যেভাবে ঘাঁটি করে সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার কথা বলতো, সেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা এখন পাকিস্তান করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা রাখে? এই F-16 বিমান দিয়ে কি করবে? কিন্তু আমি মনে করি যে এখানে পাকিস্তান মূলত ইরানের সাথে যুদ্ধ করার জন্য নাও যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে মূলত পাকিস্তান গেছে চীন, ইরান, রাশিয়ার যে বলয়, সেই বলয়েরই স্বার্থ রক্ষার জন্য মূলত। এখান থেকে আমেরিকাকে বের করে দেওয়ার একটা কৌশল হিসেবে। হয়তো সৌদি আরব বলবে যে ভাই, আমাদের আঞ্চলিক বিষয়ে আমরাই দেখি, তোমরা যাও, আমেরিকাকে হয়তো বলবে। জানি না আসলে ভেতরে ভেতরে কি হচ্ছে। এটা একটা কনসেপ্ট বটে। আরেকটা বিষয় থাকতে পারে যে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর, এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কিন্তু হয়েছিল
এই যে গতকাল যে ইসলামাবাদে বৈঠক হলো এর কয়েকদিন আগে। তার মানে এই কয়টা দেশ একটা বলয় গড়ে তুলতে চায় মিডল ইস্টে, সুন্নি ওয়ার্ল্ডে, সেটা একটা হতে পারে। যদি তাই হয় তাহলে ধরে নিতে হবে যে মধ্যপ্রাচ্যে আর এক কেওয়াস তৈরি হলো, আর এক ধরনের গ্যাঞ্জাম, আর এক গোলযোগ, আর এক সংকট তৈরি হবে। তো আমি অবশ্যই একটা কথা বলে রাখি এখানে, আমি অনেক আগে থেকেই অনুধাবন করছি বিষয়টা, যে সৌদি আরব থেকে যে ওয়াহাবিজম সালাফিজমের যে চর্চা করা হয়, সেই চর্চাটা এখন আরো বিস্তৃত পরিসরে আরো দু একটা দেশে ছড়িয়ে গেছে। এই সমস্ত ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে যে ওয়াহাবিজম সালাফিজম শিয়াইজম অমুকজম তমুকজম এই সমস্ত দিয়ে আসলে বৃহত্তর মুসলিম উম্মার কল্যাণ হবে না। মুসলিম উম্মার যদি কল্যাণ করতে হয় তাহলে সত্যিকার অর্থে মুসলিম উম্মাহ, এই কথাটা উম্মার কথা চিন্তা করতে হবে। কারণ শিয়াকে, ইরানকে তো কেউ শিয়া বলে কাফের বলে ওআইসি থেকে বাদ দিয়েছে তা তো না, বা তারা হজ করতে পারে না তা তো না। ফলে আমরা দেখতেই পাচ্ছি, এবং অবশ্যই তারা মুসলমান, মুসলমান হওয়ার জন্য আল্লাহ, ফেরেশতা, রাসূল, কোরআন কিতাব এগুলোর উপর বিশ্বাস করতে হয়, পরকালের উপর, বেহেশত যোগের উপর বিশ্বাস করতে, এগুলোর উপর বিশ্বাস করতে হয়, সেগুলো সবই তো করে, সমস্যা তো কিছু না। অর্থাৎ মুসলমান না এ কথা বলার কোনো সুযোগই নেই, একদম সোজা কথা। আর এই মুসলমান কি মুসলমান না, কাফের কে কে, এই সমস্ত যত বেশি আমরা টানাটানি করবো তত আমরা মুসলমানরা দ্বিধা বিভক্ত হব, ক্ষতিগ্রস্ত হব। এই যে এই দিকে না গিয়ে বরং মনে রাখা দরকার মধ্যপ্রাচ্যের বৃহত্তর স্বার্থ কোথায়, মুসলিম উম্মার স্বার্থ কোথায়, সেইগুলো ফাইন্ড আউট করতে হবে। এগুলো সবাই জানা, সেইগুলো নিয়ে এখন কাজ করা দরকার। আমরা আশা করব পাকিস্তান, ইরান, তুরস্ক, সৌদি আরব, মিশর, এই প্রত্যেকটাই আঞ্চলিক বড় বড় শক্তি, তারা যদি সবাই সম্মিলিতভাবে একটা জোট করে, এই অঞ্চলে কারোর কিন্তু কোনো কিছু করার আর থাকে না। ইসরায়েলের অস্তিত্বই বিপন্ন হয়। অস্তিত্ব বিপন্ন না হলে অন্তত অন্তত ইসরায়েল এইরকম ভাবে যেখানে খুশি সেখানে হামলা করতে পারে না। এই দিক বিবেচনায় নিয়ে আমার মনে হয় যে মুসলিম দেশগুলোর নেতাদের এগিয়ে আসা দরকার। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত চাই। এই যে যুদ্ধবিরতি ভেঙে গেল, আলোচনা ভেঙে গেল, তাতে কি আপনাদের মনে হচ্ছে যে আবার যুদ্ধ শুরু হতে পারে? আবার আপনাদের কি মনে হয় যে এটা কি যুদ্ধ থেকে সরে যাওয়ার কৌশল হিসেবে এই আলোচনাটাকে ব্যবহার করলো কিনা আমেরিকা? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।